হ্যাঁ, আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার। যদিও আমরা মিড টার্মের আগে যখন ট্রান্সডিউসার পড়ছিলাম তখন পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার নিয়ে কিছু ভিডিও দেখাইছিলাম। আজকে আমরা করব যে পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার নিয়ে আজকে আমরা দেখবো, ভিডিও কিছু দেখবো, সাথে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলো সলিউশন করব। Learning outcomes. After ending of the lesson, student will able to know about the operating principle of piezoelectric transducer, equivalent circuit of a piezoelectric transducer, advantage and limitation of it, and mathematical solution procedure of piezoelectric transducer. আমাদের এই যে স্লাইডটা আছে এই স্লাইডটা যদি আমরা কমপ্লিট করতে পারি তখন আমরা পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারের অপারেটিং প্রিন্সিপাল সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো যে কিভাবে একটা পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার কাজ করে। তাছাড়া আমরা পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারের যে ইকুইভ্যালেন্ট সার্কিট, আমরা তো একটা ক্রিস্টাল দেখবো, সেই ক্রিস্টালের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হইতে পারে, তাকে রেজিস্টর, ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের মাধ্যমে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেই ছবিটা আমরা দেখতে পাবো। তাছাড়া আমাদের পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই সম্পর্কে আমরা জানবো। আর সবচেয়ে বড় কথা হলো যেটা পরীক্ষায় বেশি পড়ে, এখানে ম্যাথমেটিক্যাল সলিউশন প্রসিডিউর অফ পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার, মানে একটা পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে সেই প্রবলেম গুলা তুমি কিভাবে সলভ করবা সেই সম্পর্কে একটা ধারণা পাবা এই স্লাইডের মাধ্যমে। আর পরীক্ষাতে এখান থেকে একসেট কোশ্চেন করা হবে। একসেট কোশ্চেন মানে তুমি হয়তোবা 5 মার্ক বা 7 মার্ক পাইতে পারো যদি এই 5টা 6টা স্লাইড আসছে স্লাইডটা পড়লেই। ফার্স্টে এসে আমরা হচ্ছে পাইজোইলেকট্রিক ইফেক্ট। আসলে পাইজোইলেকট্রিক ইফেক্ট বলতে আমরা কি বুঝি? দেখো, আমাদের পৃথিবীতে এমন কিছু মেটেরিয়ালস আছে যে মেটেরিয়ালসে আমরা যখন মেকানিক্যাল প্রেসার অ্যাপ্লাই করি তখন তার মধ্যে ভোল্টেজ উৎপন্ন হয়। এটা কিন্তু প্রকৃতগত ভাবেই যে তার মধ্যে ভোল্টেজ উৎপন্ন হয়। আবার এমনকি আবার যদি তুমি যদি ওখানে প্রেসারের পরিবর্তে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করো সে তাহলে ভাইব্রেশন সৃষ্টি করে। ঠিক আছে, মানে ওটা মেটেরিয়াল প্রপার্টিজ। এই রকম যদি কোনো মেটেরিয়াল শো করে তখন তাকে বলা হয় পাইজোইলেকট্রিক ইফেক্ট। মানে পাইজোইলেকট্রিক ইফেক্টের কারণে কোনো মেটেরিয়ালস এই ধরনের আচরণ করে। আবার যদি তোমাকে যদি পরিষ্কারভাবে বলতে চাই, দেখো আমাদের কাছে একটা ক্রিস্টাল থাকবে। ক্রিস্টালটা আমি যদি এখানে তোমাকে ড্র করে দেখাই তাহলে তুমি ভালো বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে আমাদের একটা ক্রিস্টাল। এই ক্রিস্টালের মধ্যে ইনপুট হচ্ছে আমাদের হচ্ছে দুটা। ধরো আমাদের এটা হচ্ছে ইনপুট চিহ্ন, আর আমরা হচ্ছে নীল কালারের যে আরো চিহ্ন আছে সেটা দ্বারা আমরা আউটপুটকে ডিনোট করলাম। ফার্স্ট অফ অল আমরা এই যে ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালে আমরা দিলাম হচ্ছে প্রেসার অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এখানে আমরা একটা প্রেসার অ্যাপ্লাই করতেছি। তখন এই ক্রিস্টাল থেকে আমরা কি পাবো? এই ক্রিস্টাল যখন আমরা ভোল্টমিটার ধরবো তখন আমরা এখানে ভোল্টেজ পাবো। এটা হচ্ছে ক্রিস্টালের মধ্যে কিছু গুণ থাকে, কিছু সদৎ প্রবৃত্তি থাকে, সেই প্রবৃত্তির কারণে সে প্রেসারটাকে ভোল্টেজে কনভার্ট করে। ঠিক আছে, তুমি এখানে ভোল্টেজ পাবা। আবার তুমি যদি মনে করো না আমি এখানে প্রেসার অ্যাপ্লাই করবো না, আমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করবো, দেখি ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হয়। তুমি যখন এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করবা তুমি দেখবা এখানে তুমি আবার ওই রকম যে প্রেসার অ্যাপ্লাই করছো সেরকম একটা ভাইব্রেশন পাবা। ঠিক আছে, তাহলে তোমার এখানে একটা ভাইব্রেশন তুমি পাবা, ভাইব্রেশন বা প্রেসার পাবা, ভাইব্রেশন অথবা প্রেসার পাবা। ঠিক আছে, তাহলে যে সকল মেটেরিয়াল এই ধরনের প্রপার্টি শো করে আর যার কারণে এই প্রপার্টি শো করবে সেই কারণটাকে বলা হয় পাইজোইলেকট্রিক ইফেক্ট। আশা করি বুঝতে পারছো মনে হয়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আর বুঝতে না পারছি। না পারলে আরেকটা ভিডিও তোমাকে একটু দেখাই, তাহলে তোমাদের আরো একটু ক্লিয়ার ধারণা হবে। স্যার এটা কি তার মানে অপোজিট কিছু শো করতেছে, যে প্রেসার দিলে আমার ভোল্টেজ আসবে আর ভোল্টেজ দিলে আমার ভাইব্রেশন বা প্রেসার প্রেসার আসবে। আসবে? জি দেখো, আমরা সব মেটেরিয়ালস কে তুমি যদি দাও তাহলে এরকম কিন্তু হবে না। যেমন দেখো, তোমাদের মধ্যে এমন কোন কিছু স্টুডেন্ট আছে যে স্টুডেন্ট গুলো খুব কম পড়াশোনা করে কিন্তু তাদের রেজাল্ট অনেক ভালো হয়, বা খুব ভালো বোঝে, তাদের রেজাল্ট খারাপ কিন্তু খুব ভালো বোঝে। একটা প্রবলেম দিলা, তোমার ওই প্রবলেম বুঝতে 5 মিনিট লাগতেছে কিন্তু ওর প্রবলেম বুঝতে 1 মিনিট লাগতেছে, এরকম অনেক স্টুডেন্ট তুমি দেখবা। ঠিক আছে, মানে ওটা কিন্তু ওর নিজস্ব একটা ক্রাইটেরিয়া, ওকে ওর ভিতরে কিন্তু ওইরকম গুণ আছে যে গুণের কারণে সে খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দিতে ক্যাচ পারতেছে। করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে ভিতরের একটা প্রপার্টিজ। ঠিক তেমনি কিছু কিছু মেটেরিয়ালস আছে বা কিছু কিছু ক্রিস্টাল আছে, সেই ক্রিস্টাল এরকম ধর্ম শো করে। তোমাকে যদি একটু ভিডিও দেখায় তাহলে বুঝতে পারবা, আমি ভিডিও শেয়ার করতেছি, দেখো। যদিও তোমাদের এই ভিডিওটা আমি আগে দেখাইছিলাম।
একটু প্রেসারের দেখাইছিলেন। হ্যাঁ, ওই প্রেসারটাই দেখো, এটা একটা ক্রিস্টাল, ঠিক আছে? এই ক্রিস্টালের মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ উৎপন্ন হওয়ার মতো কোনো রেজিস্টর, ক্যাপাসিটর, কোনো ইন্ডাক্টর কিছু নাই কিন্তু। এটা একটা ক্রিস্টাল, এই ক্রিস্টালের মধ্যে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো আর তুমি এখানে ভোল্ট মিটার ধরতেছো, ঠিক আছে? তারপর তুমি যখন এখানে দেখবা যে ভোল্ট মিটারের বিক্ষেপ ঘটবে, ঠিক আছে? মানে এর মধ্যে প্রেসার অ্যাপ্লাই করতেছো, ভোল্ট মিটার পাচ্ছ, মানে ভোল্টেজ পাচ্ছ। এই ধরনের প্রপার্টিজ যে সকল মেটেরিয়াল শো করে তাকে বলা হয় পাইজোইলেকট্রিক মেটেরিয়ালস। আর যে কারণে এই প্রপার্টিটা শো করতেছে, যে ইফেক্টের কারণে এই প্রপার্টিটা শো করতেছে, তাকে বলা হয় পাইজোইলেকট্রিক ইফেক্ট। বিজ্ঞানী জ্যাক কুরি নামে একটা বিজ্ঞানী 1880 সালে, মেবি না 1980 সালে, আমার মনে নেই অতটা, সে ফার্স্টে এই পাইজোইলেকট্রিক ক্রিস্টালটা উদ্ভাবন করে বা পাইজোইলেকট্রিক ইফেক্টটা উদ্ভাবন করে। 1880 সালে বিজ্ঞানী জ্যাক কুরি নামে একজন বিজ্ঞানী এই যে পাইজোইলেকট্রিক ইফেক্ট আছে সে প্রথমে অবজার্ভ করে, মানে বুঝতেছো সে একটা মেটেরিয়ালস নিয়ে কাজ করতেছিল, করার পর সে দেখতেছে যে তাকে প্রেসার অ্যাপ্লাই করতেছে, সে ভোল্টেজ পাচ্ছে, তখন তার নাম হয়ে গেল পাইজোইলেকট্রিক ইফেক্ট। আশা করি তুই বুঝতে পারছো, যদি পরীক্ষায় আসছে যে হোয়াট ডু ইউ মিন বাই পাইজোইলেকট্রিক ইফেক্ট, তখন তুমি বলতে পারবা when a material consume the mechanical resistance and produce electrical output. Conversely, when we give the electrical voltage to them, they will produce the mechanical resistance. It's known as the piezoelectric effect. তাহলে তুমি কি তোমার স্যার একটা স্প্রিং কিংবা সরু তার বা একটা আলপিনের মধ্যে যদি আমি প্রেসার ক্রিয়েট করে সেটার মধ্যে ভাইব্রেশন তৈরি করতে পারি, তাহলে কি আমার পাইজো ইলেকট্রনিক তৈরি হয়ে যাবে? তুমি তুমি দেখো প্রেসার, যে প্রেসার প্রয়োগ করলে ওখানে কি ভোল্টেজ উৎপন্ন হচ্ছে? ভাইব্রেট তো হচ্ছে। ভাইব্রেট তো হলে হবে না, তোমাকে ভাইব্রেট দিতে হবে, তোমার ইনপুট ভাইব্রেট হবে কিন্তু তুমি আউটপুটে ভোল্টেজ পাবা। মানে বুঝতে তুমি ভাইব্রেশন ক্রিয়েট করবা, ঠিক আছে? এই ক্রিস্টালের মধ্যে তুমি ভাইব্রেশন দিবা, ভাইব্রেশন মানে তো প্রেসার, এখানে কিন্তু তুমি নাচটা করাবা, আর এখানে তুমি কি পাবা? এখানে তুমি ভোল্টেজ পাবা, এখানে তোমার ভোল্টেজ পাইতে হবে, ইলেকট্রিক্যাল ভোল্টেজ পাইতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি পাইজোইলেকট্রিক ক্রিস্টাল বলতে পারবে না। কিংবা তুমি দেখো একটা স্প্রিং কে, যেমন আমাদের বলে স্প্রিং যেটা আছে না, আমরা কিন্তু টেনে ছেড়ে দিলে কিন্তু সে ভাইব্রেশন হবে, সেখানে কি কোনো হ্যাঁ। ভোল্টেজ উৎপন্ন হয়? সেখানে না, কিন্তু কোনো ভোল্টেজ উৎপন্ন হয় না, তাহলে তাকে তো আমরা পাইজোইলেকট্রিক ক্রিস্টাল বলতে পারবো না। তার মানে স্যার মাস্ট বি হচ্ছে আমাদের ভোল্টেজটা ইলেকট্রিক্যাল হতে হবে। হ্যাঁ, মানে আমাদের ইনপুট দিব ফিজিক্যাল কোয়ান্টিটি, কিন্তু আউটপুট পাবো হচ্ছে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, হয়তো বা আর ভোল্টেজ অথবা ইলেকট্রিক্যাল কারেন্ট। কোয়ান্টিটি দিলে কি ফিজিক্যাল কোয়ান্টিটি পাবে এরকম? হ্যাঁ, আর তুমি যদি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি দাও তাহলে তুমি ফিজিক্যাল কোয়ান্টিটি পাবা। আচ্ছা স্যার, এই বাস্তবে এরকম প্রপার্টিসটা যে মেটেরিয়াল শো করবে তাকে বলা হয় পাইজোইলেকট্রিক ক্রিস্টাল। বাস্তব, এটা তো বাস্তব জিনিসই, এটা নিয়ে অনেক রিসার্চ করা হচ্ছে। তুমি তোমাদের হচ্ছে, আমার কিছু একটা কাজ আছে, যে কাজটা হচ্ছে তোমার বসুন্ধরা সিটি কমপ্লেক্স আছে না, যেখানে জি কিন্তু স্যার। আমরা প্রতিনিয়ত কিন্তু বাজার টাজার করে মানুষজন, আমরা যদি সিঁড়িতে এরকম পাইজোইলেকট্রিক ক্রিস্টাল যদি বসাইতে পারতাম, তখন দেখবা যে আমরা যখন সিঁড়িতে উপরে উঠতেছি তখন আমাদের প্রেসারে, আমাদের যে ভর আছে, যে ওয়েট আছে, সেই ওয়েটের কারণে কিন্তু এর মধ্যে ভোল্টেজ উৎপন্ন হবে। ওই ভোল্টেজ দ্বারা কিন্তু আমরা কিন্তু ওদের যে লাইটিং যে আছে, বসুন্ধরা কমপ্লেক্সের মধ্যে যে লাইটিং আছে, সেই লাইটিং ব্যবস্থা কিন্তু আমরা সাপ্লাই করতে পারি, ফলে আমাদের বাইরে থেকে কিন্তু ইলেকট্রিক্যালের কোনো প্রয়োজন হয় না। তাছাড়া এটা নিয়ে আরো অনেক রিসার্চ হচ্ছে, মানে এটা কিন্তু ফিজিক্যালি এক্সিস্টেবল, এটা কোনো মুখের কথা না। এই ক্রিস্টালটা বাজারেও পাওয়া যায়, তুমি যদি বাজারে কিনতে চাও তোমার দাম নেবে হচ্ছে 300 টাকার মতো দাম নেবে, আচ্ছা। তুমি বাজারে নিয়ে এসে দেখতে পারো। তাহলে আমাদের হচ্ছে এই পাইজোইলেকট্রিক ইফেক্ট আশা করি বুঝতে পারছো। তোমাদের যদি ফিজিক্যালি ক্লাস হইতো তাহলে আমি তোমাদের ছবিটা দেখাইতাম, ক্রিস্টালটা নিয়ে যেতাম, আমার কাছে একটা ছিল। দেখো, হোয়াট ডু ইউ মিন বাই পাইজোইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে? পাইজোইলেকট্রিক ইফেক্ট বলে তুমি কি বোঝো, তাহলে এখানে থেকে তুমি লিখতে পারবা আশা করি। এমনি তো এবার বলা আসো যায় হচ্ছে মানে পাইজোইলেকট্রিক ট্রানজিউসার। দিলে ইলেকট্রিক পাওয়া যায়, আর ইলেকট্রিক ভোল্টেজ দিলে হচ্ছে আমাদের প্রেসার পাওয়া যাবে। হ্যাঁ, আমি তোমাদের থেকে এই জিনিসটাই চাই, ঠিক আছে? তোমরা ওই বই লাইন কপি না করে তোমার নিজের মতো করে লেখো, লেখার একটা অ্যাবিলিটি হইলো, তুমি নিজে বোঝাইতে পারলা। আর একটা জিনিস দেখো, কোনো জিনিস তুমি যদি পড়তে চাও, যেমন দেখো একটা প্রেশার তৈরি হয় যে আমাকে এটা পড়তেই হবে, মুখস্থ করতে হবে, তখন দেখবে যে মাথা ঠিক মতো কাজ করে না। আর তুমি যদি ওই জিনিসটা বোঝো তো মাথা অনেক রিল্যাক্স থাকে, তুমি লিখতে পারবা, যে কোনো জিনিস লিখতে পারবা, পরীক্ষায় ভয় থাকে না। আর মুখস্থ করলে ওই জিনিসটা ভুলে যাবা, আর বুঝলে ওই জিনিসটা কখনো ভুলবে না। জি স্যার। ঠিক আছে, এখন আমরা আসি হচ্ছে বেসিক
ইন্ট্রোডাকশন অফ পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার। ঠিক আছে, দেখো পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার আমরা বলতেছি কি কারণে বলতেছি, আমরা পড়ছিলাম না ট্রান্সডিউসার হলো এমন একটা ডিভাইস যে নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। ঠিক আছে, ঠিক তেমনি পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারও কিন্তু আমাদের পাইজোইলেকট্রিক ইফেক্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পাইজোইলেকট্রিক ইফেক্ট কি, এখানে আমরা শুধুমাত্র একটা ইফেক্টকে কনসিডার করব, সে শুধুমাত্র মেকানিক্যাল এক্সচেঞ্জ দিবে, মানে নন ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ইনপুট হিসেবে নিবে, আর আউটপুটে কি করবে, ভোল্টেজটাকে আমরা পাবো। ঠিক আছে, এই প্রপার্টিসটাকে কাজে লাগিয়ে পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারটা তৈরি করা হয়েছে। তাহলে পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার কি করতেছে, আমরা পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার যখন ফোর্স অ্যাপ্লাই করব তখন সে কি করবে, তখন সে আমাদের ভোল্টেজ সাপ্লাই করবে। আমরা কিন্তু ট্রান্সডিউসারে যখন অপারেটিং মানে ক্লাসিফিকেশন যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম ট্রান্সডিউসার কিন্তু অ্যাক্টিভ ট্রান্সডিউসার হয়, আবার প্যাসিভ ট্রান্সডিউসার হয়। অ্যাক্টিভ ট্রান্সডিউসার কোনগুলা, যে সকল ট্রান্সডিউসার তাদের ইনপুট কে নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ভোল্টেজ বা কারেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে না, সেই সকল ট্রান্সডিউসারকে কিন্তু আমরা বলতাম অ্যাক্টিভ ট্রান্সডিউসার। আর প্যাসিভ ট্রান্সডিউসারকে কি বলতাম, যে সকল ট্রান্সডিউসার তাদের ফিজিক্যাল কোয়ান্টিটি বা নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে রেজিস্টর, ক্যাপাসিটর বা ইন্ডাক্টর চেঞ্জের মাধ্যমে প্রকাশ করতো, তাদেরকে আমরা বলতাম প্যাসিভ ট্রান্সডিউসার। তা তুমি এখন দেখো যে পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার কি করতেছে, পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারে তুমি হচ্ছে ইনপুট হিসেবে প্রেসার অ্যাপ্লাই করতেছো বা ফোর্স অ্যাপ্লাই করতেছো, আর আউটপুটে তুমি কি পাচ্ছ, আমরা ছবি দেখলাম না, ছবিতে আমরা আউটপুটে কিন্তু ভোল্টেজ পাচ্ছিলাম। তাহলে যেহেতু আমি আউটপুটে ভোল্টেজ পাচ্ছি, তাহলে এটা কি হবে, তাহলে এটা ডেফিনেটলি আমাদের হবে অ্যাক্টিভ ট্রান্সডিউসার। তাহলে পরীক্ষায় কিন্তু এটাও আসতে পারে যে হোয়াই পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সডিউসার, তখন তোমাকে বলতে হবে পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারে আমরা ইনপুটে কি অ্যাপ্লাই করি, প্রেসার অ্যাপ্লাই করি, আর আউটপুটে ভোল্টেজ পাই। আর আমরা জানি অ্যাক্টিভ ট্রান্সডিউসার হলো সে সকল ট্রান্সডিউসার যারা নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ভোল্টেজ বা কারেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। আশা করি বুঝতে পারছো। জি স্যার, বুঝতে পেরেছি। দেখো এখানে আমাদের ওই যে জিনিসগুলো বললাম সেটা লেখা আছে, হয় মেকানিক্যাল এক্সচেঞ্জ অর ফোর্স আর অ্যাপ্লাইড টু সাম মেটেরিয়ালস বা পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার দে প্রডিউস ইলেকট্রিক্যাল ভোল্টেজ বা ইলেকট্রিক ভোল্টেজ, সে কি করতেছে, ইলেকট্রিক ভোল্টেজ প্রডিউস করতেছে। যখন আমরা মেকানিক্যাল এক্সচেঞ্জ বা ফোর্স অ্যাপ্লাই করি তখন সে ইলেকট্রিক ভোল্টেজ উৎপন্ন করে। তারপর হচ্ছে এই যে ভোল্টেজটা আছে, আমরা যে ভোল্টেজটা মেজার করতেছি সেই ভোল্টেজ মেজার করার জন্য কিন্তু আমাদের এক্সট্রা ডিভাইসের প্রয়োজন হয়। যখন আমরা অ্যাক্টিভ ট্রান্সডিউসার আর প্যাসিভ ট্রান্সডিউসারের মধ্যে পার্থক্য করছিলাম তখন তোমাদের বলছিলাম অ্যাক্টিভ ট্রান্সডিউসারের ক্ষেত্রে ভোল্টেজটা অনেক কম থাকে, এই ভোল্টেজ কম থাকার কারণে তাদের একটা অ্যাম্পলিফায়ার ডিভাইস দরকার হয়। প্যাসিভ ট্রান্সডিউসারে কিন্তু অ্যাম্পলিফায়ার ডিভাইস দরকার হয় না। ঠিক তেমনি পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারের ক্ষেত্রেও আমাদের আউটপুট ভোল্টেজটা অনেক কম থাকে, কেননা এর আউটপুট ইম্পিডেন্সটা অনেক হাই। আমি তোমাদের কিন্তু পরীক্ষায় তো দিছিলাম মনে হয় বা ক্লাসে পড়াইছিলাম, আমাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে এটা হলো আমাদের ইনপুট ইম্পিডেন্স, আর আমরা আউটপুটে কি পাচ্ছি, একটা আউটপুট একটা ইম্পিডেন্স দেওয়া আছে, এটা হলো আমাদের আউটপুট ইম্পিডেন্স। এখন আমরা কি করতেছি, এখন আমরা হচ্ছে এখানে একটা পাওয়ার সাপ্লাই করতেছি। যখন পাওয়ার সাপ্লাই করব তখন এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে। যখন কারেন্টটা আমাদের এই পয়েন্ট যখন আসবে তখন সে সিদ্ধান্ত নেবে কোন দিকে প্রবাহিত হবে। সে তুমি মনে করো ইনপুটটা লো আর আউটপুটটা হাই, তখন তোমার কি অবস্থা হবে, তখন কারেন্টটা কোন দিকে প্রবাহিত হবে, তখন কারেন্ট কিন্তু সমস্ত কারেন্ট হচ্ছে আমাদের ইনপুট দিয়েই প্রবাহিত হবে, আউটপুটে কিন্তু খুব সামান্য পরিমাণ কারেন্ট। যেমন ধরো এখানে যদি আই কারেন্ট প্রবাহিত হয় তাহলে এখানে তোমার 10% মতো কারেন্ট হচ্ছে আউটপুট দিয়ে প্রবাহিত হয়, আর বাকি 90% কারেন্টটা আমাদের ইনপুট দিয়ে প্রবাহিত হয়। তাহলে এখন বলো যে 10% জন্য তুমি কি ভোল্টেজ পাবা, খুব সামান্য ভোল্টেজ পাবা না, এই ভোল্টেজের মান হবে ভেরি লো, আউটপুট ভোল্টেজ হবে ভেরি লো। তাহলে এই লো ভোল্টেজকে যদি তুমি ডিটেক্ট করতে চাও, তুমি যদি মেজার করতে চাও, তা তোমার কি দরকার হবে, তোমার একটা এক্সটার্নাল কোন ডিভাইস দরকার হবে, সেই ডিভাইসটা হলো অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ারের সাহায্যে আমরা ভোল্টেজটাকে বৃদ্ধি করব, দেন এই ভোল্টেজটা আমরা হচ্ছে ভোল্ট মিটারে দেখতে পাবো। আশা করি বুঝতে পারছো। বুঝেছি। ঠিক আছে, আমাদের তাহলে একটা প্রবলেম হলো কি, এখানে পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারে একটা প্রবলেম আছে, কিন্তু প্রবলেমটা হইলো এর আউটপুট ইম্পিডেন্সটা হাই থাকে। আমরা সাধারণত জানি প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে আউটপুট ইম্পিডেন্সটা লো করতে হয় যাতে ওর মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হয়, কিন্তু পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারের ক্ষেত্রে
ওর আউটপুট ইম্পিডেন্সটা হাই থাকে, বিধায় আমরা কিন্তু বেশি ভোল্টেজ পাই না, খুব সামান্য ভোল্টেজ পাই। এই জন্য আমাদের ভোল্টেজটাকে বাড়ানোর জন্য অ্যাম্পলিফায়ার ডিভাইসের প্রয়োজন হয়। ঠিক আছে, এই তোমরা কি বুঝতেছো? স্যার জি বুঝতে স্যার। দেখি তোমাদের একজনকে ধরবো এখন আমি। ঠিক আছে, ফার্স্টের কোশ্চেন একজন একটু বলো তো দেখি, তোমাদের মধ্যে থেকে একজনকে ধরি দেখি। এই 35 তুমি আসছো? 35, জি স্যার। হ্যাঁ বলো তো, why piezoelectric transducer is called active transducer? স্যার আমি একটু আগে জয়েন করছিলাম, ঠিক মতো শুনি নাই। একটু আগে জয়েন করছো, ঠিক আছে, তোমার রোল নাম্বার লিখে রাখলাম। তারপর হচ্ছে 59, তুমি কি আছো? Yes, sir. তুমি বলো তো, why piezoelectric transducer is called active transducer? স্যার piezoelectric transducer হচ্ছে ওইখানে স্যার আপনি পি দিলে আছে ভোল্টেজ পাওয়া যাবে, অর্থাৎ ভাইব্রেশন দিলে ভোল্টেজ পাওয়া যাবে। আর অ্যাক্টিভ ট্রান্সডিউসারের ক্ষেত্রে আছে এরকম যে নন ইলেকট্রিক্যাল ভোল্টেজ দিলে ইনপুট দিলে ওটা আছে স্যার আবার অ্যাক্টিভের ইনপুট পাওয়া যাবে, এই জন্য ওটা একই স্যার। ভেরি গুড, তুমি তুমি আমি জানি তুমি বুঝছো, তুমি ঠিক মতো বুঝে বলতে পারতেছো না। ভেরি গুড, তুমি জিনিসটা বুঝছো। আমাদের মেন কথা হলো অ্যাক্টিভ ট্রান্সডিউসার কোনগুলা। অ্যাক্টিভ ট্রান্সডিউসারে আমরা হচ্ছে নন ফিজিক্যাল, ঠিক আছে, নন ইলেকট্রিক্যাল সিগন্যাল দিব। নন ইলেকট্রিক সিগন্যাল বলতে আমরা ফোর্স অ্যাপ্লাই করতে পারি অথবা আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি, ঠিক না? ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, কিন্তু আউটপুটে কি পাবো? আউটপুটে কিন্তু আমরা ভোল্টেজই পাবো, ভোল্টেজ অথবা কারেন্ট পাবো। যদি এরকম কোন ট্রান্সডিউসার এই প্রপার্টিটা শো করে তাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সডিউসার। মানে অ্যাক্টিভ ট্রান্সডিউসার যে কোনো নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ভোল্টেজ বা কারেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। তাহলে এখন তুমি দেখো পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারে আমরা কি করতেছিলাম? আমরা কিন্তু ফোর্স অ্যাপ্লাই করতেছিলাম। ফার্স্টের দিকে একটা ভিডিও দেখাইছিলাম, সেই ভিডিওটা তুমি দেখতে পাবা, আমি আবার দেখাচ্ছি। দেখো দেখো, ও তোমার স্ক্রিন শেয়ার হয়নি। দেখো এটা তো একটা পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার আমাদের, ঠিক আছে। দেখো এই ট্রান্সডিউসারে আমরা কি করতেছি? আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করতেছি, আর আমরা আউটপুটে কি পাচ্ছি? আউটপুটে ভোল্টেজ পাচ্ছি। তাহলে তো আমরা ডেফিনেটলি বলতে পারি এটা হলো একটা অ্যাক্টিভ ট্রান্সডিউসার। বুঝতে পারছো এবার? জি স্যার। ঠিক আছে, এবার দেখো তো 35, তুমি কি বলতে পারবে এখন? জি স্যার, আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করলে আউটপুটে ভোল্টেজ পাই, এজন্য এটাকে অ্যাক্টিভ ট্রান্সডিউসার বলা হয়। হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সডিউসারের মানে অ্যাক্টিভ ট্রান্সডিউসার কি? হোয়াট ইজ অ্যাক্টিভ ট্রান্সডিউসার? মানে স্যার যেটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করলে ভোল্টেজ বা কারেন্ট পাই আমরা ডিরেক্টলি ওইটাই। ওটাই, ঠিক আছে। দেখো আমাদের পরীক্ষাতে তোমরা হচ্ছে লেখো অন্যভাবে, তোমাদের একটু লেখা একটু দেখতে হবে যে আসলে কিভাবে তুমি পরীক্ষাতে লিখবা। পরীক্ষাতে নাম্বার পাওয়া কিন্তু খুব ইজি যদি তোমার ঠিক মতো লিখতে পারো। দেখো আমি যদি বলি তোমাকে হোয়াই পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সডিউসার, তুমি কিন্তু ডিরেক্টলি ভাবে লিখতে পারো না। কারণ আমি এখন যদি খাতা যদি দেখি, ঠিক আছে, ধরো আমি এই সম্পর্কে কোনো ধারণাই নাই, আমার অ্যাক্টিভ ট্রান্সডিউসার সম্পর্কে আমার ধারণাই নাই, তখন আমার কি হবে? আমি ঠিক মতো বুঝতে পারবো না। তুমি যদি আগে লিখে দাও, we know that active transducer is one who is represent any physical quantity to voltage or current, তখন আমি বুঝতে পারবো যে অ্যাক্টিভ ট্রান্সডিউসার মানে এই জিনিসটা বোঝাচ্ছে। তারপর তুমি বলো যে piezoelectric transducer produce electrical voltage from any non electrical signal, that's why it is called active transducer। তাহলে তোমার লেখাটাও সুন্দর হইলো, আর আমি ভালো মতো বুঝতে পারলাম, আর তুমি দুই দুই পালা এখানে। তাহলে যে কোনো জিনিসগুলো তোমাকে যদি বলে যে কেন এটাকে বলা হয়, এটা বলা হয় কেন, এটাকে এটা কাজ কি, তখন তুমি ওর ডেফিনিশনটা আগে দিবা, দেওয়ার পর তুমি তারপর বর্ণনা করবা, তাহলে তুই ভালো নাম্বার পাবা। জি স্যার। পরেরটাতে আসি আমরা। দেখো পরে একটা কোশ্চেন আছে এখানে, হোয়াই ডাজ পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার রিকোয়ার্ড অ্যাম্পলিফায়ার? কেন পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার আমাদের অ্যাম্পলিফায়ারের দরকার হয়? ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম না পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারের আউটপুট ইম্পিডেন্স কি, হাই না লো? আউটপুট হাই হয়। হ্যাঁ, আউটপুট ইম্পিডেন্স যেহেতু হাই, তাহলে এর মধ্যে দিয়ে কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। আর আমরা জানি যে ভি সমান সমান আই আর, জি স্যার। ঠিক আছে না? তাহলে যেহেতু কারেন্টটা কম, তাহলে ভোল্টেজটা কি হবে? কম হবে না? তাহলে ভোল্টেজটা তো আরো কম। তাহলে ভোল্টেজটা যেহেতু কম, তাহলে এই ভোল্টেজটাকে বৃদ্ধি করার জন্য আমাদের এক্সট্রা একটা অ্যাম্পলিফায়ার সার্কিটটা দরকার। জি এটাই, স্যার। ঠিক আছে। দেখো এখানে লেখা আছে the voltage output obtained from the materials due to piezoelectric effect is very small, মানে আমরা piezoelectric ট্রান্সডিউসার থেকে
যে ভোল্টেজটা পাচ্ছি সেই ভোল্টেজটা কিন্তু অনেক কম। কারণ হচ্ছে ইট হ্যাজ হাই ইম্পিডেন্স, এটা হচ্ছে হাই আউটপুট ইম্পিডেন্সের কারণে এই ভোল্টেজটা অনেক কম হয়। এই জন্য আমাদের কি করতে হবে, টু মেজার দ্য আউটপুটকে যদি মেজার করতে চাই তখন আমাদের সাম অ্যাম্পলিফায়ার ডিভাইস দরকার হবে। এখন এই অ্যাম্পলিফায়ার ডিভাইসের সাথে তোমার তো পাওয়ার সাপ্লাই দিতে হবে, কারণ আমরা জানি অপ এর মধ্যে কি লাগে, ভিসিসি ভোল্টেজ লাগে না এখানে, নাহলে তো অপ এম্প অ্যাক্টিভ হবে না। মাইনাস ভিসিসি ভোল্টেজ, এই ভোল্টেজ গুলোকে আমরা বলতেছি অক্সিলারি সার্কিট। আর এখানে কিছু রেজিস্টর থাকবে, এই রেজিস্টরকে এখানে যুক্ত করতে হবে। যুক্ত করার জন্য আমাদের কি লাগবে, কানেক্টিং ওয়্যার লাগবে, কেবল লাগবে, এটাই বোঝাচ্ছে। তাহলে আমাদের মেন দরকার কি, আমাদের মেন দরকার হচ্ছে অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? এটাই আমাদের মেন দরকার, কারণ আউটপুট ভোল্টেজটা অনেক কম হয়। তাহলে পরীক্ষাতে যদি এরকম দুটো কোশ্চেন থাকে তাহলে আনসার করতে পারবো আশা করি। তোমাদের ক্লাস টেস্টে কিন্তু একটা একটা ক্লাস টেস্ট নিব এর উপরেই, এই পাইজোইলেকট্রিক ট্রানজিস্টরের উপরেই। স্যার ওইটাও দেখো, কি আপনি এমসিকিউ নিবেন নাকি? না এমসিকিউ নেই, এবার তোমার রিটেন দিবা। কারণ আমি তোমাকে বলি, তোমাদের হচ্ছে 30 মার্কের একটা পরীক্ষা হবে কিন্তু, বা ফাইনাল অ্যাসেসমেন্ট যেটা বলো তোমরা, ঠিক আছে? 30 মার্কের পরীক্ষা হবে, 5 মার্ক মনে হয় ভাইবা থাকে মনে হয় নাকি? আর স্যার হচ্ছে 25 মার্ক হচ্ছে গুগল ফর্ম আর গুগল, 15 ও মার্ক। তাহলে আমাদের ভুল হয়েছে, থামো তাহলে আমি একটু লিখে নিই। 25 মার্ক হচ্ছে গুগল ফর্ম, না 25 মার্ক গুগল ফর্মের পরীক্ষা হবে। আর হচ্ছে 5 মার্ক তোমার ভাইবা, 30 আর 30 10 মার্ক হচ্ছে অ্যাসাইনমেন্ট না? স্যার তাহলে হচ্ছে না, 15 মার্ক হচ্ছে ভাইবা আর 25 হচ্ছে গুগল ফর্ম, ফাইনালে কোনো অ্যাসাইনমেন্ট থাকছে না। ও অ্যাসাইনমেন্ট নাই, বাঁচা গেছো তাহলে তোমরা। ঠিক আছে, তাহলে ভাইবা আমাদের 15 মার্ক আছে। ভাইবাতে ঘুরাবেন। না ভাইবাতে আমি ঘুরাই না, ভাইবাতে আমি সোজাই কোশ্চেন করি। উম, তাহলে ভাইবা আমাদের বাদ হলো, ঠিক আছে? ভাইবাটা আমার ধরার দরকার নাই। আমাদের গুগল ফর্মে যে 25 মার্ক আছে, সেই 25 মার্কের মধ্যে তোমরা হচ্ছে 15 মার্ক, এই 15 মার্ক গুলা পাবা হচ্ছে ক্লাস টেস্ট থেকে। ক্লাস টেস্টে যে কোশ্চেন গুলো থাকবে সেই কোশ্চেন গুলো থেকে তুমি 15 মার্ক পরীক্ষা পাবা। আর 10 মার্কটা তোমাকে নিজে থেকে পরীক্ষা দিতে হবে। আর ভাইবা তো তুমি জানো যে ছোট ছোট যে প্রশ্নগুলো ক্লাসের মধ্যে পড়াবো সেইগুলাই তোমার ভাইবা বসে। আর স্যার আমাদের যে 5 মার্ক অ্যাসাইনমেন্টে ছিল সেটা কিভাবে দিবেন আপনি? ওটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব আর নি তোমাদের, তোমাদের অ্যাসাইনমেন্ট আমি একটা দিয়ে দিব নি, সেই অ্যাসাইনমেন্ট দিবা। আর প্রেজেন্টেশনের ব্যাপারটা, ঠিক আছে? তোমাদের তো প্রেজেন্টেশন আছে একটা, প্রেজেন্টেশন এভাবে জি স্যার। ধরো যে সারাটা দিন মিলে প্রেজেন্টেশন নিলে তোমাদেরও প্রেশার পড়ে, আমারও উপর প্রেশার পড়ে যে এতক্ষণ ধরে প্রেজেন্টেশন নেওয়া যায়। তোমরা 30 জন আসছো, ধরো 30 জনকে যদি 5 মিনিট করে দেই তো কত মিনিট লাগতেছে, অনেক সময় লাগে। তাহলে এইভাবে তো প্রেজেন্টেশন নেওয়া যাবে না। একটা কাজ করতে পারি আমরা, তোমাদের কিছু টপিকস আমরা দিয়ে দিব, তোমরা ধরো 2 জন মিলে একটা প্রেজেন্টেশন দিবা। আর ওখানে তোমরা হচ্ছে ভয়েস রেকর্ড করবা, ভিডিও দেওয়া দরকার নাই, কারণ ভিডিও থাকাটা ভালো দেখায় না, ঠিক আছে? তোমরা শুধুমাত্র ভয়েস দিয়ে ওই স্লাইডটা রিপ্রেজেন্ট করবা। আমি তোমাকে ওই স্লাইডটা কিভাবে রিপ্রেজেন্ট করবা, কিভাবে তোমার হচ্ছে ভয়েস তুমি দিবা, আমি তোমাকে দেখে দিব একদিন, তাহলে তোমাদের প্রবলেম হবে না। স্যার টপিক তোমাদের কি হয়তো আপনি দিয়ে দিবেন? টপিকটা আমি আর ক্লাস শেষ করলে তোমাদের বলে দিব যে তোমরা কোন কোন টপিকস নিবা। তোমরা গ্রুপ নিজেরা করবা 2 জন করে, তাহলে আমাকে বললে তোমাদের 15টা গ্রুপ হবে, তখন তোমরা গুগল ফর্মে সাবমিট করে দিবা, শেষ। স্যার প্রেজেন্টেশন আর হচ্ছে অ্যাসাইনমেন্টটা পারলে মানে রোজার আগে নিয়ে নিয়েন। রোজার আগে তো, রোজা তো 15 তারিখ, রোজা তো চলে আসছে। হুম। অ্যাসাইনমেন্টটা ঠিক আছে, রোজার আগে দিও যাও। অ্যাসাইনমেন্ট আমি একটা দিয়ে দিব নি, এই ক্লাসের উপরে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব তোমাদের। অ্যাসাইনমেন্টে কয়টা ম্যাথ করবা বলো? বেশি না স্যার, 2টা। স্যার 5 মার্কের জন্য কতগুলো 2টা। দিতে চাচ্ছেন? না আমি বলি দেখো, বেশি কম হইলে তোমাদের সমস্যা, কম হইলে কঠিন পড়লে তোমার নাম্বার কমে যায়। আর বেশি হলে ধরো 5টা যদি তোমাকে ম্যাথ আমি দিই, সে এমনি বলতেছে তোমাকে, তাহলে 5টার মার্ক থাকবে 2 মার্ক করে, 5 দুগুণ 10 মার্ক। একটা ভুল হলেও তোমার সমস্যা নাই, 2 মার্ক কেটে যাবে। আর তুমি 2টা ম্যাথ দাও, তাহলে 2টা ম্যাথে 5 মার্ক করে, 5 দুগুণ 10 মার্ক। একটা কাজ করেন স্যার, 5-6টা ম্যাথ দেন স্যার, একবারে আপনার প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট দুইটা এক মানে 10 মার্কের দিয়ে দেন। না তো আমার তো সমস্যা নাই, আমি তোমাদের প্রেজেন্টেশনও দিতে পারি, ঠিক আছে? কিন্তু তোমাদের তো ঝামেলা, তোমাদের যদি আবার বাইরে টাইরে আবার সাপ্লাই করে দাও যে স্যার প্রেজেন্টেশন নাই, তখন তো আমার ঝামেলা হবে। স্যার এটা তো এমন কি অনেকে তো নেই না একদম প্রেজেন্টেশন, যেমন স্যার একজন একটা টিচার আর কি প্রেজেন্টেশনের স্লাইড হিসেবে নিছে অ্যাসাইনমেন্ট হিসেবে, আর প্রেজেন্টেশন যেটা দিবে ওইটা আর কি প্রেজেন্টেশন হিসেবে কাউন্ট করবে। না ওটা ওটা হচ্ছে স্যারের ব্যাপার, তো এটা এখন বলা যায় না, বুঝছো? কারণ স্টুডেন্টদের বিশ্বাসের নাই, কারণ স্টুডেন্ট এক এক সময় এক এক কথা বলে।
তুমি ধরো আমার সামনে এক কথা বলতেছো, আবার কিছুক্ষণ পর আর কথা বলতেছো, এরকম হয়। আমি দেখি তোমাদের তো ক্লেমের শেষ নাই, তোমাদের স্যার বললাম আমরা না। প্রেজেন্টেশনই দেই স্যার, পরে আবার ঝামেলা বাঁধবে, শুধু শুধু একটা প্রবলেম হবে। হ্যাঁ, প্রবলেম হওয়া দরকার নাই, তো প্রেজেন্টেশনে দিও, ঠিকই আছে। কারণ কি জানো, তোমাদের তো বিভিন্ন গ্রুপ আছে, তোমাদের গ্রুপে আমার নাম সাথে তোমাদের অনেকের নামে মিল আছে মনে হয়, ঠিক আছে। ওরা আমাকে অ্যাড করে নেয় বন্ধু মনে করে। ইভেন তোমাদের থেকে, তোমাদের ব্যাচ থেকে না, তোমাদের এই 191 ব্যাচ থেকে আমাকে একজন মেসেজ করাইছে, বলছে, কি খবর, কি করতেছিস তুই, চিন্তা করো। হ্যাঁ, পরে ওটা ইগনোর করে রাখলাম। মানে এরকম হচ্ছে, বুঝছো, যে তোমরা কি সব আলোচনা করো, স্লাইড নিয়ে কথাবার্তা বলো, এই নিয়ে সারাতে স্লাইড হয় না, এটা হয় না, ওটা হয় না। এই জন্য আমি হচ্ছে এবারে আর চাকরি আপনার গুলো যখন প্রফেশনালি বানাই। নেম স্যার যেটা, তার বিপরীতটা তো আপনার ফেসবুক নেম, ওই জন্য ফ্রেন্ড হিসাবে সবাই অ্যাড করে নেয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, ওটাই ওটাই মেন প্রবলেম হচ্ছে। স্যার আপনার যেটা হচ্ছে রিয়েল নেম স্যার, ওইটা দিলে ভালো হয় না? তাহলে চিনতে সুবিধা হয়। রিয়াল নেম না, শোনো আমি একটা কথা বলি, দেখো আমি হচ্ছে ছোটবেলা থেকে, বুঝছো, আমার যে নামটা ছিল, যে নাম আমার তোমরা চিনো এখন, বা অফিসিয়াল নেম যেটা, ঠিক আছে, এটা তো আব্বা আম্মু দিছে, এই নাম তো আমাকে ডাকতো না কেউ। হ্যাঁ, এই নামে তোমাকে কেউ ডাকতো না। আর আমার বাসাতে তো এই নামে কেউ ডাকেই না। ইভেন আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, ঠিক আছে, আমার ফ্রেন্ড সার্কেল রুয়েটেও যা পাস করছি, আমি রুয়েটে একবার সেকেন্ড হয়েছিলাম। ওই বোর্ডের মধ্যে এখন দেখছি যে কে ফোর পাইছে, আমাকে ধরে গেলাচ্ছে যে এই ছেলেটা কে, ঠিক আছে, চিনেই না। আমার নাম শুধু শামীমই জানে, ওই নামে কেউ জানেই না। আমার কিংবা রুয়েটের যে প্রফেসর গুলো আছে, তারাও আমাকে শামীম নামে জানে। তোমাদের এখানকার যে স্যার গুলো আছে, তারাও আমাকে ম্যাক্সিমাম শামীম নামে জানে। তা এখন আমার তো ধরো ওই সাইডে ফেসবুক খোলা, আমার ফেসবুক তো খোলা হচ্ছে তোমার হচ্ছে 2000 হচ্ছে কত 13 সালের দিকে খোলা। তো 13 সালের দিকে যদি খোলা হয়, আমার ফ্রেন্ড সার্কেল আছে না ওইদিকে, তখন তো ঝামেলা। আমি যখন নাম চেঞ্জ করে দেই, তখন তারা আবার চিনবে না আমাকে আর। আমার কিন্তু দুটো ফেসবুক আইডি আপনি খোলা তো আছে। মনে হয় এই সেমিস্টার স্যার পর ছেড়ে চলে যাচ্ছেন, সমস্যা আমার নেই হচ্ছে স্যার। না, আমার হচ্ছে কি যে চলে যাওয়া এখন ওইভাবে হচ্ছে না। আমার তো তোমার হচ্ছে ফার্স্টের দিকে মনে করলাম যে কানাডা যাবো, কানাডা যাওয়াটা মানে প্রথম থেকে বন্ধ হয়ে গেল। এখন ওই করোনার কারণে কানাডাতে ঠিক মতো লোক নিচ্ছে না। দেখো আমাদের হচ্ছে পাইজোইলেক্ট্রিক ক্রিস্টালটাকে যদি আমরা সার্কিট হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে নিম্নের সার্কিটের মাধ্যমে আমরা ওই ক্রিস্টালটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের দেখো যে একটা পাইজোইলেক্ট্রিক ক্রিস্টালের মধ্যে কিছু কেন ক্যাপাসিটর লিখতেছি, কেন ইন্ডাক্টর লিখতেছি, কেন রেজিস্টর লিখতেছি, এটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। কিন্তু তোমাকে তার আগে এই জিনিসটা তোমাকে মুখস্থ করে নিতে হবে যে একটা পাইজোইলেক্ট্রিক ক্রিস্টালটাকে আমরা এরকম একটা সার্কিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি পরীক্ষা যদি আসে ড্র দা সার্কিট ডায়াগ্রাম অফ এ পাইজোইলেক্ট্রিক ক্রিস্টাল, তখন তোমাকে এই সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে হবে। এটা তোমাদের মুখস্থ একটা জিনিস। তবে তোমাদের কেন ক্যাপাসিটর ফর্ম হচ্ছে, কেন ইন্ডাক্টর ফর্ম হচ্ছে, এই জিনিসটা আমি এখন দেখাবো, যে কেন এটাকে আমি ক্যাপাসিটর লিখতেছি, কেন আমি ইন্ডাক্টর লিখতেছি। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখো আমাদের এখনকার টপিক হচ্ছে, এটা হচ্ছে আমাদের মেইন টপিক, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ পাইজোইলেক্ট্রিক ক্রিস্টাল অর পাইজোইলেক্ট্রিক ট্রান্সডিউসার। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিটা হলো পাইজোইলেক্ট্রিক ট্রান্সডিউসারের অপারেটিং প্রিন্সিপালের ছবি। এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে ছবিটা আছে, সেই ছবিতে আমাদের মোট হচ্ছে তিনটা পার্ট আছে। একটা হলো প্রেসার পোর্ট, একটা হলো ফোর্স সামিং মেম্বার, আর একটা হলো সলিড বেস। আমরা দেখতে পাচ্ছি একটা ক্রিস্টাল ফোর্স সামিং মেম্বার এবং সলিড বেজের মাঝখানে বসানো আছে, ঠিক আছে। এখানে দেখো এটা হচ্ছে আমাদের ফোর্স সামিং মেম্বার, আর এটা আমাদের সলিড বেস। এই দুটা বেজের মাঝখানে কি বসানো আছে, দুটা বেজের মাঝখানে আমাদের এই ক্রিস্টালটা বসানো আছে। আর আমরা জানি ক্রিস্টাল কিন্তু থাকলে আমরা বুঝতে পারবো এর আউটপুট আমরা কি পাবো, ভোল্টেজ অথবা কারেন্ট পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা আউটপুট নিব। তাহলে আমাদের ক্রিস্টালে কি দেওয়া দরকার বলতো, ক্রিস্টালে আমাদের ফোর্স অ্যাপ্লাই করা দরকার অথবা প্রেসার অ্যাপ্লাই করা দরকার। তাহলে এই ফোর্স বা প্রেসার আমরা কিভাবে অ্যাপ্লাই করব, আমরা এই প্রেসার পোর্টের মাধ্যমে এই ফোর্স অথবা প্রেসার অ্যাপ্লাই করব। সে আজ তুমি দেখো এখানে তুমি এফ মানে একটা ফোর্স অ্যাপ্লাই করলা, তাহলে এই প্রেসার ফোর্সটা নিচে নেমে আসলো। নিচে নামা আসার পর এই ফোর্সটা আমাদের দুই ভাগে ভাগ হয়ে যাবে। দেখো এখানে একটা ভাগ যাবে, আর আমাদের এই ভাগ এখানে একটা ভাগ যাবে। ধরো এই ভাগটাকে আমরা বললাম F1, আর এখানে একটা ভাগ আছে, এটাকে বললাম আমরা F2। তাহলে এখন বলো তো এই টোটাল F সমান আমরা কি লিখতে পারি, F1 প্লাস F2 লিখতে পারি না? হ্যাঁ, তাহলে এখন আমাদের কাজ কি হবে, আমরা চাবো যে কোনো ফোর্স যাতে নষ্ট না হয়, আমাদের এই এফ পরিমাণ ফোর্স যাতে ক্রিস্টালের উপরে আপাতিত হয়, ঠিক না। তাহলে আমাদের এই এফ মানের ফোর্স যাতে ক্রিস্টালের উপরে আপাতিত হয়, এই জন্য আমরা কি করতেছি, এই ফোর্স সামিং মেম্বারের মাধ্যমে এই F1 ফোর্সটা এই দিকে প্রবাহিত হয়, আবার F2 ফোর্সটাও আমাদের এই দিকে প্রবাহিত হয়।
যখন তুমি এই কেন্দ্রতে আসবা, ফোর্স সামিং মেম্বারে আসবা, তখন দেখবা কি এখানে যখন আসবা তখন এখানে যে ফোর্সটা পাবা সেই ফোর্সটা আবার কি হবে, এই ফোর্সটা হবে F1 আর F2 ফোর্সের সমান। তাহলে কি লিখবা, F সমান সমান F1 প্লাস F2 ফোর্স। তুমি তুমি তাহলে F1 প্লাস F2 মানে F ফোর্স অ্যাপ্লাই করছিলা, তুমি ক্রিস্টালের উপরে কিন্তু F ফোর্স পাচ্ছো। তখন সেই ক্রিস্টালটা কি করবে, সেই ক্রিস্টালটা পাইজোইলেকট্রিক ইফেক্টের মাধ্যমে এর প্রেসারটাকে ভোল্টেজ অথবা কারেন্টে রিপ্রেজেন্ট করবে। তাহলে এখানে তুমি ভোল্টেজ কত পাবা বা কারেন্ট কত পাবা সেটা নির্ভর করবে আমাদের প্রেসারের উপরে বা ফোর্সের উপরে। প্রেসারের মান বাড়লে তোমার ভোল্টেজের মান বাড়বে, প্রেসারের মান কমলে তোমার ভোল্টেজের মান কমবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারি আমাদের আউটপুট ভোল্টেজটা প্রেসারের সমানুপাতিক। ঠিক আছে, প্রেসারের মান বাড়লে ভোল্টেজের মান বাড়বে, প্রেসারের মান কমলে ভোল্টেজের মান কমবে। আশা করি বুঝতে পারছো এটা, যে কিভাবে একটা পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার আমাদের কাজ করে। তাহলে এটা যদি পরীক্ষায় আসে তোমাদের যদি লিখতে হয় তাহলে এখানে আমি সুন্দর করে লিখে রাখছি, তোমরা দেখতে পাবা এখানে সমস্ত জিনিস লেখা আছে। দেখো, দা ফিগার শো এ কনভেনশনাল। সমানুপাতিক বললেন? হ্যাঁ, ভোল্টেজটা হচ্ছে প্রেসারের সমানুপাতিক। তুমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবা ঠিক সেই পরিমাণেই তুমি ভোল্টেজ পাবা, মানে ওর আনুপাতিক হারে তুমি ভোল্টেজ পাবা। তুমি যদি ফোর্স কমে দাও এখন, তুমি তখন কি পাবা, তুমি ভোল্টেজও কম পাবা। তাহলে প্রেসার বাড়লে ভোল্টেজ বাড়বে, প্রেসার কমলে ভোল্টেজ কমবে। তাহলে সমানুপাতিক হলো না? তা তো সমানুপাতিক। এটাই আমরা এখন ম্যাথমেটিক্যালি প্রমাণ করব। এখানে তোমার যে জিনিসগুলো মুখে মুখে বললাম সেই জিনিসগুলো এখানে লেখা আছে। দেখো, ইফ এ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ প্রেসার পোর্ট, যখন একটা ফোর্স প্রেসার পোর্টে অ্যাপ্লাই করা হয় তখন তুমি কি দেখবা, সেম ফোর্স উইল ফল অন দ্য ফোর্স সামিং মেম্বার। দেখলে না যে আমরা এফ ফোর্স কে দিলাম, এফ ফোর্সটা দুই ভাগে ভাগ হয়ে গেল, একটাতে F1 গেল, একটাতে F2 গেল, কিন্তু ফোর্স সামিং মেম্বারে আসার পর আবার কিন্তু আমরা এখানে এফ ফোর্সই পাইছি। ঠিক আছে, এই জন্য আমরা বলতেছি আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করব ঠিক সেই পরিমাণ ফোর্সই আমাদের ফোর্স সামিং মেম্বারে আপাতিত হবে। তারপর কি করতেছে, এই ফোর্সটার উপর ভিত্তি করে আমরা জানি পাইজোইলেকট্রিক ক্রিস্টালটা পাইজোইলেকট্রিক ইফেক্টের উপর ভিত্তি করে কাজ করে। যখন এর উপরে ফোর্স অ্যাপ্লাই হইলো তখন সে ভোল্টেজে কনভার্ট করবে, ফলে আমি এখান থেকে আউটপুটে ভোল্টেজ ডিফারেন্সটা পাবো। তাহলে আমাদের এখানে ভোল্টেজ ডিফারেন্স হয়ে গেছে। তারপর আমরা কি শিখলাম এরপরে, এই ভোল্টেজের ম্যাগনিটিউডটা নির্ভর করবে প্রেসারের উপরে। প্রেসারের মান বাড়লে ভোল্টেজটা বাড়বে, প্রেসারের মান কমলে ভোল্টেজটা কমবে। এই জিনিসটা তোমার লেখা আছে। The output voltage will be proportional to the magnitude of applied force. তাহলে applied force এর ম্যাগনিটিউডের উপরে এই প্রডিউস ভোল্টেজটা ডিপেন্ড করতেছে। এখন আমাদের কাজ হবে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখব যে কিভাবে এটা আসলে অ্যাপ্লাইড ফোর্সের উপরে আমাদের নির্ভর করতেছে। তাহলে এই জিনিসটা প্রমাণ করার আগে আমরা অতীতে ফিরে যাব। অতীতে ফিরে যাব বলতে আমরা ইন্টারে কিছু ম্যাথ করছিলাম, সেই ম্যাথ গুলো দেখবো। চ্যাপ্টার 2 তে আমরা যখন ধারকের ম্যাথ করছিলাম সেই ম্যাথে একটু যাব, তারপরে আমি তোমাদের এই জিনিসটা বুঝাবো কিভাবে এটা হইলো। ফার্স্টে দেখো তোমাদের কিছু মনে আছে কিনা, আমাদের কাছে দুটা প্যারালাল পাথ আছে। ঠিক আছে, এরকম দুটা প্যারালাল পাথ আছে, এই পাথের মাঝখানে এখানে প্লাস চার্জ জমা হয়েছে, আর এখানে আমাদের নেগেটিভ চার্জ জমা হয়েছে। এই দুটা পাথ পরস্পর হতে ডি দূরত্বে অবস্থান করতেছে। তাহলে এইরকম ছবি তুমি ফিজিক্সে কোন জায়গায় দেখছিলা, চ্যাপ্টার 2 এ কোন জায়গায় দেখছিলা মনে আছে? স্যার স্থির তড়িতের মধ্যে ছিল। হ্যাঁ, স্থির তড়িতের মধ্যে ছিল। এটা ছিল সমান্তরাল ধারকত্ব। জি স্যার। ঠিক আছে না? তাহলে সমান্তরাল ধারকত্ব মানে কি, যখন দুটা চার্জিত পাথ, একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ পাথ পরস্পর হতে ডি দূরত্বে রাখা হবে তখন তাদের মধ্যে একটা ক্যাপাসিটর ফর্ম হবে। সেই ক্যাপাসিটরের মান হবে সি সমান সমান এপসাইলন এ বাই ডি। দেখো মনে আছে কিনা? এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রে সূত্রটা ছিল। হ্যাঁ, এখানে এ মানে কি, এ মানে হলো ক্ষেত্রফল, ঠিক না? ক্ষেত্রফল। জি স্যার, এরিয়া। আর আমাদের ডি মানে কি, ডি মানে হলো দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব। আর এপসাইলন মানে যে মাধ্যমে তুমি রাখছো সেই মাধ্যমের প্রবেশ পারমিটিভিটি বা প্রবেশতা যেটা বলে। আর সি মানে ক্যাপাসিটর। তাহলে বুঝতেছো যে দুটো যদি চার্জিত পাত থাকে, সেই চার্জিত পাত যদি আমাদের পরস্পরতে ডি দূরত্বে থাকে তখন তাদের মধ্যে একটা ক্যাপাসিটর ফর্ম হয়। সেই ক্যাপাসিটরের মান হইলো সি সমান সমান এপসাইলন এ বাই ডি। তাছাড়া আমরা একটা জিনিস শিখছিলাম, যদি একটা মান আছে না? হ্যাঁ, এপসাইলন নট এর মান আছে, এটা তো এপসাইলন, এটা শূন্য মাধ্যমের কথা বলি নাই আমি।
এপসাইলন নটের মানে একটা আছে 9 8.854 7.5 into 854 গুণন 10 to the power -12 নিউটন পার মিটার পার কেলভিন পার কুলম মনে হয় নিউটন পার মিটার পার কুলম জি স্যার ঠিক আছে তাহলে তাহলে আমাদের মোটামুটি তো এটা দরকার নাই আমার দরকার ছিল এটাই যে দুটা চার্জিত পাথ থাকলে এদের মধ্যে একটা ক্যাপাসিটর ফর্ম হয় সেই ক্যাপাসিটরের মান হলো C = এপসাইলন A/D ঠিক আছে তাহলে এটা আমাদের মুখস্থ হয়ে গেছে আমরা জানতাম আর একটা জিনিস জানো তোমরা যে আমরা যদি এরকম ক্ষেত্রে ঠিক আছে এরকম ক্ষেত্রে একটা ক্যাপাসিটর থাকে এবং এর মধ্যে যদি কিউ চার্জ প্রবাহিত হয় এই চার্জের মান যদি কিউ হয় তো কিউ পরিমাণ প্লাস চার্জ অথবা নেগেটিভ চার্জ প্রবাহিত হচ্ছে এবং তুমি এখান থেকে আউটপুটে যদি ভি ভোল্টেজ পাও ঠিক আছে মানে তোমার হচ্ছে একটা পরিবাহী দেওয়া আছে সেই পরিবাহীর মধ্যে দিয়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে এবং ওই চার্জ প্রবাহিত হওয়ার কারণে তুমি ভি ভোল্টেজ পাচ্ছ তখন তোমার আউটপুট কত হবে হ্যাঁ তখন সি ইকুয়াল টু কি হবে কিউ বাই ভি এই তুমি এটা ভালো বুঝে হ্যাঁ সি ইকুয়াল টু কিউ বাই ভি তাহলে আমরা এর মাধ্যমে কিন্তু ক্যাপাসিটরটাকে ডিনোট করতে পারি ক্যাপাসিটর ইজ দ্য রেশিও অফ কিউ টু ডি ঠিক আছে কিউ টু ভি তাহলে এই দুটো জিনিস তোমাদের তো মুখস্থ আছে মনে হয় এই দুটো জিনিস জানলে হ্যাঁ এই দুটো জিনিস জানলে আমরা সবগুলো করতে পারবো এবার দেখো আমরা এখন আমাদের পথে যাচ্ছি ধরো আমার কাছে একটা ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালটাকে যদি আমরা সর্বজের মতো চিন্তা করি তাহলে ভালো বুঝতে পারবো আসলে কিন্তু এরকম ক্রিস্টালে হয় আমরা শুধুমাত্র উপরের পৃষ্ঠটাকে বুঝবো ঠিক আছে ধরো আমাদের এটা হচ্ছে উপরের পৃষ্ঠ এই উপরের পৃষ্ঠতে আমরা কি করতেছি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি তো এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এটার নাম হলো পাইজোইলেকট্রিক ক্রিস্টাল এই ক্রিস্টালের উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম যে প্রান্তে তুমি ফোর্স অ্যাপ্লাই করবা সেই প্রান্তে তোমার পজিটিভ চার্জ উৎপন্ন হবে তা তুমি এখানে পজিটিভ চার্জ দিয়ে দাও ঠিক আছে তাহলে এই ফোর্সের মান যত বাড়বে পজিটিভ চার্জের মান তত বাড়বে ফোর্সের মান কমলে পজিটিভ চার্জের মানও কমবে তাহলে আমরা তো বলতে পারি এই চার্জ is proportional to F বলতে পারি না জি স্যার তাহলে আমরা যদি এই প্রফেশনাল চিহ্ন যদি তুলে দিতে চাই তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট লাগবে তাহলে আমরা লিখতে পারি Q = dF লিখে দেই ওকে d হচ্ছে একটা কনস্ট্যান্ট তার নাম কি হলো এর নাম হলো চার্জ সেনসিটিভিটি কনস্ট্যান্ট চার্জ সেনসিটিভিটি এটা আমরা কে দ্বারাও কিন্তু বলতে পারি সমস্যা নাই চার্জ সেনসিটিভিটি কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে আমরা বললাম তাহলে আমরা Q = dF পাইলাম ঠিক আছে তাহলে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম তাহলে প্রথমের উপরের পৃষ্ঠে আমরা পজিটিভ চার্জ পাইছি তাহলে নিচের পৃষ্ঠে কি পাবো তাহলে নিচের পৃষ্ঠে আমরা ডেফিনেটলি নেগেটিভ চার্জ পাবো তাহলে এখন তুমি দেখো এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা ডিসটেন্স আছে কিন্তু একটা পার্থক্য আছে সেই পার্থক্যটাকে আমরা বললাম থিকনেস বা পুরুত্ব এর নাম দিলাম টি ঠিক আছে তাহলে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে একটা পার্থক্য আছে একে আমরা বললাম থিকনেস এই থিকনেসকে আমরা বললাম টি টি সমান কি থিকনেস ভালো করে মনে রাখবা সময় না কিন্তু যখন ম্যাথ করব তখন দেখবা টি সমান থিকনেস বা পুরুত্ব মানে পজিটিভ পাথ এবং নেগেটিভ পাথের মধ্যবর্তী দূরত্ব ধরো এটা হচ্ছে লেন্থ হচ্ছে এল আর এটার প্রস্থ হচ্ছে আমাদের বি তাহলে ক্ষেত্রফল কত হবে বলো তো ক্ষেত্রফল এরিয়া কত হবে তাহলে আমরা L into AB তাহলে আমরা ক্ষেত্রফল পাইছি থিকনেস বুঝছি আমাদের কাজ শেষ এখন তোমরা যেটা ইন্টারে পড়ছিলা সেটা একটু কনসিডার করবে এখানে দেখো আমাদের দুটো পাথ আছে কিন্তু এটা হচ্ছে পজিটিভ পাথ আর নেগেটিভ পাথ এদের মাঝখানে দূরত্ব হচ্ছে টি তাহলে এর মধ্যে একটা ক্যাপাসিটর ফর্ম হবে না সেই ক্যাপাসিটরের মান কত হবে সেই ক্যাপাসিটরের মান হবে C = এপসাইলন A/T কিন্তু ওখানে ডি ছিল তাই আমরা ডি লিখলাম এখানে আমাদের টি পার্থক্য তাই আমরা টি লিখলাম এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম ধরো এটা তো একটা পাইজোইলেকট্রিক ক্রিস্টাল এখান থেকে তুমি কি ভোল্টেজ পাবা এখান থেকে তুমি আউটপুট ভোল্টেজ ভি পাবা ঠিক না তাহলে এই পরিমাণ তুমি ভোল্টেজ পাচ্ছ আর এর মধ্যে তোমার চার্জ আছে কত ঘন্টি কিউ পরিমাণ চার্জ আছে তুমি লিখতে পারো না যে তুমি একটু আগে বলছিলা কিউ সমান কি বলছিলা সি সমান কি বলছিলা সি সমান কিউ বাই ভি সি সমান কিউ বাই ভি তাহলে এই জিনিসটা তুমি বলছিলা
তাহলে আমরা কিন্তু এই দুটো জিনিস পাইছি। তাহলে ইকুয়েশন 2 আর 3 থেকে তুমি কি লিখতে পারো? লিখতে পারি এপসাইলন নট a বাই t ইকুয়াল টু q বাই v। হ্যাঁ, এপসাইলন নট a বাই t ইকুয়াল টু q বাই v। তাহলে আমরা দেখো 1 নং ইকুয়েশনে আমরা যদি q এর মানটা বসাইতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, কারণ আমরা ভোল্টেজের ইকুয়েশন বের করব। ঠিক আছে, তাহলে q সমান সমান কি লিখবা এখানে? q সমান সমান লিখবা v এপসাইলন a বাই t। ঠিক আছে না? তাহলে এখন এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশনে বসাও। তাহলে এখন আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশনে বসাবো কিউ এর মানটা। তাহলে কিউ এর মান তুমি যদি বসাও তাহলে কি পাচ্ছ? v এপসাইলন a বাই t সমান সমান df। তো তোমার কিসের মান দরকার? আমাদের কিন্তু ভোল্টেজের মান দরকার। তো বের করতে পারবে না? v সমান সমান df এপসাইলন। তা তুমি এখান থেকে বুঝতেছো? দেখো আমাদের আউটপুট ভোল্টেজটা কার সমানুপাতিক? আউটপুট ভোল্টেজটা এফ এর সমানুপাতিক। এফ এর মান বাড়লে আউটপুট ভোল্টেজটা বাড়বে, এফ এর মান কমলে আউটপুট ভোল্টেজটা কমবে। আমরা যদি আরো ক্লিয়ার ভাবে বুঝাইতে চাই, ঠিক আছে, আমরা তো বলছিলাম প্রেসার, প্রেসারের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করতে চাই বা চাপের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, ভি লিখলাম, ডি বাই এপসাইলন লিখলাম, এফ বাই এ লিখলাম, এবার টি লিখলাম। এই ডি বাই এপসাইলনকে আমরা বলতে পারি জি। জি মানে হলো ভোল্টেজ সেনসিটিভিটি কনস্ট্যান্ট। এর নাম হলো ভোল্টেজ সেনসিটিভিটি কনস্ট্যান্ট। ভোল্টেজ সেনসিটিভিটি কনস্ট্যান্ট করে দিলেন। হ্যাঁ, এই দুটা, এটা তো কনস্ট্যান্ট, ডি তো কনস্ট্যান্ট, আর আবার হচ্ছে এপসাইলন তো একটা কনস্ট্যান্ট মান, তোমরা তো বললা ফিক্সড মান। এই দুটাকে আমরা হচ্ছে একটা কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করলাম, তার নাম হলো জি। এর নাম হলো ভোল্টেজ সেনসিটিভিটি কনস্ট্যান্ট। এটা যদি পরীক্ষায় দেওয়া থাকে তাহলে এর মানটা পরীক্ষায় দেওয়া থাকে। তাহলে এখন বলো যে এফ বাই এ কে কি বলা হয়? আমরা পড়ছিলাম না, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয় তাকে প্রেসার বলে, প্রেসার পি। স্যার আমি সূচিতটা বারবার চলে আসতেছিল, ওটা বলতে পারছিলাম না। ঠিক আছে, তাহলে আমরা তো এখান থেকে পাইলাম যে আউটপুট ভোল্টেজ ইকুয়েশন কত হলো? ভি সমান সমান জি পিটি। তাহলে এটাই হলো আমাদের একটা পাইজোইলেকট্রিক ট্রানজিস্টর থেকে আমরা এই পরিমাণ ভোল্টেজ পাবো। যদি পরীক্ষাতে তোমাকে বলে যে আমরা একটা পাইজোইলেকট্রিক ট্রানজিস্টরে এফ মানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, আমাদের আউটপুট ভোল্টেজের মান কত হবে, এরকম কোশ্চেন থাকতে পারে, তখন তোমাকে এই ইকুয়েশনের সাহায্যে সলভ করতে হবে। ভি সমান সমান জি পিটি। ঠিক আছে, জি মানে হলো ভোল্টেজ সেনসিটিভিটি কনস্ট্যান্ট, পি মানে কি? পি মানে প্রেসার, আর টি মানে হইলো সময়। এখন আমি তোমাদের কিছু কোশ্চেন দেখাবো, এই কোশ্চেনটাই হলো আমাদের শেষ ক্লাস। ঠিক আছে, আমরা 3টা ম্যাথ দেখবো। 3টা ম্যাথটা তোমাদের হচ্ছে যারা মাস্টার্সে পড়বা, যারা দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে বা মাস্টার্স করবা দেশের বাইরে, তখন তোমাদের কিছু অ্যাডমিশন পরীক্ষা দিতে হয়, কিছু এমসিকিউ কোশ্চেন তারা অ্যারেঞ্জ করে রাখে। তোমরা অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিয়ে তোমাদের জাজ করে আসলে তোমাদের লেভেলটা কতটুকু পর্যন্ত, তোমরা কতটুকু মধ্যে শিখছো। যদি তোমরা দেশের মানে ইউএসএ দিকে যাইতে চাও তাহলে তোমাদের হচ্ছে এরকম পরীক্ষা হয়। যদি মালয়েশিয়া বা এদিকে যাও, এদিকে খুব একটা পরীক্ষা হয় না। আবার ইন্ডিয়াতে আমাদের একটা এমআইটি একটা আছে, ওই এমআইটি তে যখন তুমি অ্যাডমিশন নিবা তখন তোমাকে কিছু পরীক্ষা দিতে হয়। ওখানে বলা হয় গেট 2019, গেট 2018, এরকম কিছু ভার্সন থাকে। ঠিক আছে, আমি ওই ধরনের কিছু কোশ্চেন তোমাদের সামনে দেখাবো, যে যাতে তোমরা প্রিপারেশন নিতে পারো, যে সামনে তোমাদের এরকম প্রিপারেশন আসতে পারে যদি তোমরা জব না করে হায়ার ইনস্টিটিউটে যেতে চাও। ঠিক আছে, এখন তোমরা দেখো যে কি রকম কোশ্চেন এখান থেকে তোমাদের পড়ছিল অ্যাডমিশন পরীক্ষায়। দেখো, ফার্স্টের কোশ্চেন হলো আমাদের এটা, এ পাইজোইলেকট্রিক ট্রানজিস্টর। ঠিক আছে, এটা কিন্তু পিইটি মানে পাইজোইলেকট্রিক ট্রানজিস্টর ইজ ডিরেক্টলি কানেক্টেড টু এ ভোল্টমিটার। কি বলতেছে? একটা পাইজোইলেকট্রিক ট্রানজিস্টর একটা ভোল্টমিটারের সাথে ডিরেক্টলি কানেক্ট করা হয়েছে, তার মাধ্যমে কেবলের মাধ্যমে। ঠিক আছে, তা তুমি এখন কি করবা? তুমি একটা পাইজোইলেকট্রিক ট্রানজিস্টর রাখাও। ধরো এটা হলো আমাদের পাইজোইলেকট্রিক ট্রানজিস্টর পিইটি। এটা কি করতেছি? আমরা একটা ভোল্ট মিটার আঁকাবো, এটা হলো আমাদের হচ্ছে ভোল্ট মিটার, এটা হলো ভোল্ট মিটার। এই দুটাকে আমরা কি করতেছি? সরাসরি কানেক্ট করতেছি কিসের মাধ্যমে? একটা কেবলের মাধ্যমে। ঠিক না? তাহলে এই কেবলটাকে আমরা ব্ল্যাক কালারটা লিখতেছি। দেখো, এই কেবলটা আমরা লিখলাম। এখন বলতেছে এই যে সময় এই কাজটা তুমি করতেছিলা, ভোল্টেজ তুমি যখন মাপতেছিলা, তখন এটার ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 1000 হার্টজ। ঠিক আছে,
এখন তোমাকে বলতেছে এই যে কেবল আছে, এই কেবলের তখন ধরো এই যে তুমি 1000 হার্জ পাইছো, তখন তোমার লেন্থ ছিল এল, আর এই দুটার মধ্যে দূরত্ব কত ছিল? ধরো এই দুটার মধ্যে দূরত্ব তোমার ছিল হচ্ছে বি, শেষ মনে করো তুমি বি, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি এরিয়া পাবা না একটা, এখানকার এরিয়া কত হবে বলো তো? এ সমান সমান এল বি, জি স্যার। ঠিক আছে? এবার তোমার কি বলছে, তোমার যদি এই কেবলটা যেটা তার দৈর্ঘ্য এল ছিল, এবার যদি এল না থাকে, তার দৈর্ঘ্য যদি এখন 2L হয়, ডাবল হয়ে যায়, তখন আসলে কি হবে তোমাকে সেটা বুঝতে বলছে। তখন তোমার ফ্রিকোয়েন্সি কি পরিবর্তন হবে তোমাকে সেটা বের করতে বলছে। তাহলে আমরা একটু ছবি আঁকাই। ধরো এটা আবার পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার, এবার তার দৈর্ঘ্যটা আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে 2L করছি। এখানে ভোল্টমিটার আছে, এখানে আমার দৈর্ঘ্য হলো 2L, এখানকার আমাদের হচ্ছে পার্থক্য হলো বি। এই বি কিন্তু সেমই থাকবে, ঠিক আছে, শুধুমাত্র দৈর্ঘ্য খেলে আমাদের চেঞ্জ হবে। এখন তুই বলো এখানকার এরিয়া কত হবে? এক্ষেত্রে এরিয়া কত বলো? 12B। হ্যাঁ, তাহলে আমরা এ সমান কি লিখবো? 2LB, ঠিক আছে? তো আমরা কি জানি পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারে পজিটিভ চার্জ থাকে, তাহলে এই পজিটিভ চার্জ এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এই পজিটিভ চার্জের কারণে তো আমরা ভোল্টেজ পাচ্ছি, চার্জ না ভোল্টেজ পাইতাম না। তাহলে এখানে নেগেটিভ চার্জ আছে, এই নেগেটিভ চার্জ এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে এখন হচ্ছে। তাহলে দেখো তো এটা কার মতো লাগতেছে? আমাদের ওই যে সমান্তরাল সমবায় বা প্যারালাল মতো লাগতেছে না? তাহলে এখানকার মধ্যবর্তী দূরত্ব কত বলতো? বি না? জি স্যার, ডি হবে। ডি না বি? বি, এই তো বি লিখছি আমরা আগে। ও আচ্ছা স্যার, আমি ডি তাহলে দেখছি। তাহলে এখানকার যে ক্যাপাসিটর আছে, তাহলে ক্যাপাসিটরের মান কত বলতো? সি সমান সমান এপসাইলন এ বাই কত? বি। হ্যাঁ, তাহলে এর মান কত ছিল আমাদের? এপসাইলন এল বি বাই বি। এটা কি প্রথম ক্ষেত্রে? হ্যাঁ, প্রথম ক্ষেত্রে। এবার যদি তুমি দ্বিতীয় ক্ষেত্রে যদি তুমি কনসিডার করো, সি2 সমান সমান যদি কনসিডার করো, তাহলে কি হবে? এপসাইলন 2L বি বাই বি, ঠিক আছে? এখন আমরা কি জানি? আমরা কি জানি সেটা তুমি একটু জানো, দেখো। এবার আমরা একটা জিনিস দেখি, ওই জিনিসটা তোমরা হচ্ছে ট্রিপলি 201 পড়ে আসছো। ক্যাপাসিটর থাকলে সেই ক্যাপাসিটরকে আমরা কিভাবে প্রকাশ করতাম? 1/J⍵C দ্বারা প্রকাশ করতাম, এর নাম হইতো ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা সুন্দরভাবে লিখি তাহলে কি পাইতাম? J2πfc। তাহলে দেখো এই FC মানে কি? ধরো এই সবগুলা কনস্ট্যান্ট, তোমার এই সবগুলা কনস্ট্যান্ট, তুমি কি লিখবা? FC সমান সমান কনস্ট্যান্ট। আমরা তো শুধু এফ আর সি নিয়ে কাজ, তাহলে আমরা এখানে এফসি নিয়ে কাজ করব। তাহলে আমরা জানি এফসি সমান সমান কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি কেমিস্ট্রিতে একটু যাই, তাহলে আমরা কি শিখছিলাম? পিভি সমান সমান কনস্ট্যান্ট, বয়লের সূত্র মনে আছে? তখন আমরা কি লিখতাম? তখন আমরা লিখতাম P1 V1 সমান সমান P2 V2। তাহলে এখানে তুমি লিখতে পারবা না যে F1 C1 সমান সমান F2 C2? তাহলে এখান থেকে তুমি কি F2 এর মান বের করতে পারবে এখন? তাহলে F2 সমান কত হবে? F1 C1 ডিভাইড বাই C2। তাহলে দেখো F1 এর মান 1000, C1 এটা দেখো C1 আছে না, এখানে C1 কে C1 রাখো, আর C2 কে দেখো এখানে কি লিখবা? 2C1 লেখা যায় না, কারণ সবই ঠিক আছে কিন্তু ডাবল লেখা আছে। তাহলে এখানে C1 রাখলা, এখানে 2C1 দিলা, অর্ধেক হয়ে যাবে জানো। C1 কাটা, হ্যাঁ এই অর্ধেক হয়ে যাবে, এটাই বলতেছিলাম। তাহলে 500 হার্জ, এটাই হলো তোমার হচ্ছে নিউ মেজারমেন্ট ফ্রিকোয়েন্সি। তাহলে যদি তুমি হচ্ছে কানেক্টিং কেবলকে ডাবল করো, তখন তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সিটা অর্ধেক হয়ে যায়। আশা করি বুঝতে পারছো মনে হয় এবার। স্যার প্রথমে কোশ্চেনটা দেখে বুঝেছিলাম যে ডাবল হলে যে অর্ধেক হয়ে যায়, কিন্তু কনসেপ্টটা আমার ক্লিয়ার ছিল না। তা তোমার তো কনসেপ্ট মোটামুটি ভালোই আছে, তাহলে আমরা মোটামুটি এটা কমপ্লিট, ঠিক আছে না? এটা তো কোনো প্রবলেম নাই। এবার দেখো এটা কিন্তু তোমাদের হচ্ছে গেট 2018 এ পড়ছিল, মানে তোমাদের ইন্ডিয়াতে পরীক্ষা দিবা গেট 2018। এগুলো কিন্তু তুমি বইয়ে খুব একটা পাবা না, এগুলো ইউটিউব চ্যানেলে তুমি কিছু একটা পাইতে পারো। আমি ইউটিউব চ্যানেল মাঝে মাঝে ফলো করি, তো ওখানে এগুলো ম্যাথ করা আছে, তুমি চাইলে ফলো করতে পারো। আচ্ছা, তারপর যদি দেখো যে কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে, এই ম্যাথটা খুব একটা ট্রিকি ম্যাথ। এই ম্যাথের উত্তর কত হতে পারে দেখো তো? এ পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার হ্যাভিং 50 মেগাপ্যাসকেল, এটা কিন্তু পিএ তে আমরা প্যাসকেলে বোঝাচ্ছি, মানে
50 মেগাপ্যাসকেল পর্যন্ত চাপ সে সহ্য করতে পারে। This sensor has a sensitivity মানে ভোল্টেজ সেন্সিটিভিটি অফ 100 millivolt per megapascal. If a sensor is subjected to a static pressure, static pressure মানে কি? static pressure মানে হলো constant pressure, constant pressure, ঠিক আছে? যদি তুমি এই যে constant pressure যদি এইকে অ্যাপ্লাই করো, এই যে আমাদের পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার আছে তাকে যদি তুমি constant pressure অ্যাপ্লাই করো তাহলে তোমার আউটপুট ভোল্টেজ কত হবে, ঠিক আছে? তাহলে এই ম্যাথটা করা দরকারই নাই, তুমি সবসময় মনে রাখবা আমাদের যে পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারটা আছে সে কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে কাজ করে না, তোমাকে ভেরিয়েবল প্রেসার দিতে হবে, মানে প্রেসারটা তোমার ভ্যারিয়েশন আনতে হবে বা সাইন ওয়েভের মতো তোমাকে প্রেসার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যে প্রেসারটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, এই প্রেসারটা দিলে তুমি হচ্ছে এর আউটপুট ভোল্টেজ বের করতে পারবা। যদি কনস্ট্যান্ট প্রেসার দাও তখন সে কাজ করবে না, তোমার আউটপুট ভোল্টেজ হবে 0। এটা ম্যাথ করা দরকারই নাই, কারণ আমরা জানি পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার কখনো স্ট্যাটিক প্রেসারে কাজ করতে পারে না। স্ট্যাটিক প্রেসারে কাজ করলে ওটার যে আমাদের চার্জ ছিল সেই চার্জগুলোর মধ্যে কোনো মুভমেন্ট সৃষ্টি হইতো না, যদি মুভমেন্ট না থাকে তাহলে কিন্তু চার্জের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ফলে আমরা আউটপুট ভোল্টেজও পাবো না। এটাই হলো মেন কারণ। তুমি দেখবা যে তোমাকে কোন ধরনের প্রেসার অ্যাপ্লাই করা হয়েছে, স্ট্যাটিক প্রেসার না ডাইনামিক প্রেসার। যদি ডাইনামিক প্রেসার অ্যাপ্লাই করা হয় তাহলে তুমি একটা ভোল্টেজ পাবা, আর যদি স্ট্যাটিক প্রেসার অ্যাপ্লাই করা হয় তাহলে তুমি কোনো ভোল্টেজই পাবা না, ঠিক আছে? তাহলে এর উত্তর কত হবে বুঝতে পারছো? তাহলে এর উত্তর হবে 0 উত্তর। তুমি খালি একবারই লিখবা যে the sensor doesn't work on a static pressure, that's why its output will be 0। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কিন্তু পরীক্ষায় থাকতে পারে এরকম কিছু কোশ্চেন যাতে তোমাকে তা বলে ফেলানো যেতে পারে যে তুমি পরীক্ষায় ভুল করো। এটা হলো আমাদের আজকে লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা হলে আমাদের আজকে পড়া শেষ, ঠিক আছে? দেখো এই জিনিসটা আমরা একটু পড়ছিলাম, আমরা একটু দেখে নেই। দেখো একটা কোয়ার্টজ ক্রিস্টাল উইথ পাইজোইলেকট্রিক প্রপার্টি, এর মানে আমি ঘুরাচ্ছি, এটাকে আমি একটু ঘুরে বললাম, মানে পাইজোইলেকট্রিক ক্রিস্টালটাকে বলতেছি হ্যাজ এ ডায়ামিটার অফ 10 মিলিমিটার। এই ডায়ামিটার আছে হচ্ছে 10 মিলিমিটার। তাহলে আমরা লিখে রাখি দেখি কি জিনিস দেওয়া আছে আমাদের আসলে। ডায়ামিটারটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এর হচ্ছে 10 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার -3 মিটার। এর থিকনেসটা কত থিকনেস কত আছে, এর থিকনেস দেওয়া আছে আমাদের 2 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার -3 মিটার। ভোল্টেজ সেন্সিটিভিটি কনস্ট্যান্ট কত, মানে জি এর মান কত দেওয়া আছে আমাদের, জি এর মান দেওয়া আছে 500, ঠিক না? ভোল্টেজ মিটার পার নিউটন। এখন তোমাকে বলছে যদি এর আউটপুট ভোল্টেজ যদি আমার 127.3 ভোল্ট হয় তাহলে আমাদের অ্যাপ্লাইড প্রেসার কত হবে, ভালো করে বুঝো অ্যাপ্লাইড প্রেসার কত হবে, ঠিক আছে? প্রেসার মানে কি, পিটা কত হবে তোমাকে সেটা বের করতে বলছে। হ্যাঁ, ভি নট সমান কি বলছিলাম, ভি সমান জিপিটি। তাহলে এখান থেকে তোমার কি দরকার, পি এর মান দরকার। তাহলে পি সমান ভি আউটপুট ডিভাইড বাই জিটি। তাহলে ভি আউটপুটের মান কত, 127.3, জি এর মান হচ্ছে আমাদের 4500 আর টি এর মান হচ্ছে 2 গুণন 10 টু দি পাওয়ার -3। এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে উত্তর হবে এত নিউটন। আশা করি বুঝতে পারছো মনে হয়। দেখো তোমাদের এই ম্যাথে প্রবলেম আছে কিনা বলো। না স্যার। তোমরা সবাই কি বুঝছো? এই যে ম্যাথগুলা করলা এই ম্যাথে কিন্তু একটা কোশ্চেন পরীক্ষায় দিবই, কিন্তু একটু ঘুরে পেঁচে দেবো কিন্তু। যদি প্রকৃতভাবে বুঝে থাকো তাহলে সব ম্যাথই পারবা। এই জন্য তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেবো আজকে, সেই অ্যাসাইনমেন্ট তোমরা করবা। স্যার অ্যানসার কি 14.14 আসে? কত আসতেছে? 14.14। তাহলে 14.14 দিয়ে দাও। আর তো নিউটন আনসার কিন্তু নিউটন হবে, আবার খালি 14.14 লিখলে নাম্বার দেবো না কিন্তু। প্রেসার একক নিউটন দিতে হবে। স্যার প্যাসকেলও তো দেওয়া যাবে। হ্যাঁ তুই প্যাসকেল দিতে পারতা। দেখো এখানে তোমার নিউটন দেওয়া আছে, এই নিউটনটা তো ঘুরে পেয়েছে, এই নিউটনটা আসবে। তুমি এখন দেখো তোমার যদি এটা যদি এখন দেখায় তাহলে দেখতে পারবা। দেখো ভোল্টেজ দেখো ভি না, ভোল্টেজ তো ভি দিলাম, নিচে কি আছে আমাদের, নিচে আছে ভি মিটার পার নিউটন, তাহলে উপরে নিউটন চলে গেল। আর নিচে টি মানে কি, টি মানে মিটার আছে না? জি স্যার।
এখানে তাহলে ওটিটা উপরে আছে আমাদের, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কিভাবে লাগতেছে আমাদের। নিউটন মিটার থাকবে, ঠিক আছে, নিউটন মিটার স্কয়ার, মানে পাস্কেল হবে এখানে, সরি এখানে হবে পাস্কেল। আশা করি আমরা মোটামুটি বুঝছি, আমাদের কোনো প্রবলেম নাই আর আশা করি। তোমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টে দুটো ম্যাথ দিব, দুটো ম্যাথ দিলে কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট শেষ না, তোমাদের দুটো অ্যাসাইনমেন্ট মিলে একটা অ্যাসাইনমেন্টের মার্ক হবে, বেস্ট ওয়ান কাউন্ট করা হবে, ঠিক ঠিক আছে। আছে? ওকে স্যার স্যার। কনসেপ্ট কি এগুলোর উপরই হবে? স্যার হ্যাঁ, দুইটা ম্যাথ দিবেন? দুটো ম্যাথ দিব, এই দুটো ম্যাথের উপরে ভিত্তি করে তোমার হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট হবে, ঠিক আছে? মানে দুটো অ্যাসাইনমেন্ট আমি নিব, হলো কথা, দুটো অ্যাসাইনমেন্ট নিব, যে কোনো একটা কাউন্ট করবো আমি। হ্যাঁ এটা বেটার আর অপশন। হচ্ছে তোমাদের একটা ভালো কথা বলে দেই, তোমার পরীক্ষার আগে, ঠিক আছে, ফাইনাল পরীক্ষার আগে আমার থেকে ওই যে মার্ক গুলা যেগুলো বাকি আছে সেই মার্ক গুলো সবগুলো নিয়ে নিবা, যাতে তোমাদের পরবর্তীতে তোমরা একটা আন্ডারস্ট্যান্ড হইতে পারো যে কত পাইলে তোমাদের এ প্লাস হবে বা কত পাইলে তোমাদের এ হবে, হ্যাঁ তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তাহলে প্রেজেন্টেশন তোমরা আছে। হচ্ছে পরীক্ষায় কম পাইলেও আমাকে বলবে না স্যার আমার তো এত বার কথা ছিল, বা এরকম কোশ্চেন তোমাদের আসে। স্যার প্রেজেন্টেশনের টপিক কি আপনি সিলেক্ট করে দিবেন নাকি আমরা যে কোনো টপিকে নিতে পারবো? না, প্রেজেন্টেশনটা আমি এখন নিব না, কিন্তু প্রেজেন্টেশনটা হবে পরে, ঈদের তোমার ঈদের পরে মনে হয়, ঈদের পরে পরীক্ষা আছে, ঈদের পরে নেব প্রেজেন্টেশন। স্যার যেদিনই নিন যদি আপনি কোনো টপিক সিলেক্ট করে দিতেন আমরা প্রিপারেশন নিয়ে রাখতাম, বা আপনার গ্রুপ হবে ও কিনা। হ্যাঁ, এটা হচ্ছে কি, দেখো আমি আর দুটো তিনটে ক্লাস নেই, নেওয়ার পর আমি তোমাদের টপিক দিয়ে দেবো, বুঝছো? তোমরা গ্রুপ ঠিক করবা, দুজন করে নিবা, সেই গ্রুপে দুইজন নিলে একটা করে তোমার নিজেরা চুজ করবা, আমি চুজ করবো দুজন না। না চারজন হলে ভালো হয় মনে হয়। চারজন নিবা? টপিক একটু বাড়াই দিতেন, তবে আপনার চারজন হলে ঠিক মনে আছে, হয়। তো চারজন করে নাও, আমার সমস্যা নাই, তো চারজন করে নাও। ওকে স্যার। একজন মানে চারজন করে নিলেও আমি কিন্তু শোয়া থেকে শুনবো, যেমন আগের বার আমি একটা ল্যাব ক্লাস নিয়েছিলাম, সেই ল্যাব ক্লাসে দেখি যে একজন কাজ করছে আর তিনজনের কোনো খোঁজ খবরই নাই, সে আমাকে ফোন দিয়ে বলে স্যার ওরা তো কোনো কাজই করে না। এরকম যদি আমি শুনি তাহলে নাম্বার কিন্তু কমে যাবে ওই তিনজনের। কাজ চারজনে ভাগ করে করতে হবে, একজন কেন কাজ করবে? তাহলে স্যার দুজনই থাক, চারজনের মধ্যে স্যার চারজনকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ওটাই হলো কথা। আমি যদি শুনি যে তোমরা যদি ফোনটা আমাকে বলো যে স্যার সেটা কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না, কাজই করে না কোনো, তো তাহলে কিন্তু নাম্বার কমে যাবে কিন্তু। স্যার তাহলে সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 4 জন এভাবে বলে দেন। হ্যাঁ এটাই থাকুক স্যার। তোমরা নিজেরা গ্রুপ করে আমাকে দিও, এই হলো কথা, ঠিক আছে? তোমরা গ্রুপ করে দিও, আমি ওই গ্রুপটা গুগল ক্লাসরুমে করে দিবনি, তোমরা ওখানে সাবমিট করলে আমাকে বললে আমি টান দিয়ে দিব যে তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছে বা তোমাদের তোমাদের প্রেজেন্টেশন কমপ্লিট হয়েছে। আর প্রেজেন্টেশন সহ যে মার্ক গুলো আছে, শুধু অ্যাটেন্ডেন্সের মার্ক বাদে, এই অ্যাটেন্ডেন্সের মার্ক বাদে যেগুলো মার্ক গুলো আছে সব মার্ক আমি তোমাদের দিয়ে দিব পরীক্ষার আগে। যাতে স্যার তোমরা আমাদের মিড অ্যাসাইনমেন্টের মার্ক দিছিলেন 10 নম্বরে যেটা ছিল? ওটা আমি দেই না, ওটা আমি দেওয়ার পর, ঠিক আছে? তোমাদের তো পরীক্ষার নাম্বার আমি দেই না এখনো, তোমাদের ফুল যে মার্ক পাইছো 30-এর মধ্যে কত পাইছো, ঠিক না? সেটা আমি তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, যে ইন্ডিভিজুয়াল কত পাইছো তোমরা সবাই একসাথে দেখতে পারবা, কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে সেটাও বলে দিব আমি। ওকে স্যার স্যার। মানে